নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের এই বিশেষ আলোচনায়। আজ আমি আপনাদের এমন এক কালজয়ী উপন্যাসের গল্প শোনাব যা একসময় ব্রিটিশ সাম্রাজ্যের কপালে ভাঁজ ফেলে দিয়েছিল এবং যার প্রতিটি শব্দ ভারতবাসীর ধমনীতে পরাধীনতার শৃঙ্খল ভাঙার সাহস জুগিয়েছিল। আমরা কথা বলছি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৮২ সালে প্রকাশিত অমর সৃষ্টি আনন্দমঠ নিয়ে, যা কেবল একটি সাহিত্যকর্ম নয়, বরং ছিল পরাধীন ভারতবাসীর কাছে এক জাতীয়তাবাদের বাইবেল বা রাজনৈতিক ইশতেহার। এই উপন্যাসের ঐতিহাসিক পটভূমি নির্মিত হয়েছে ১৮ শতকের শেষ ভাগে বাংলার বুকে ঘটে যাওয়া এক চরম বিপর্যয়ের ওপর ভিত্তি করে, যা ইতিহাসে ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত। বঙ্কিমচন্দ্র এখানে অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেছেন কিভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অমানবিক রাজস্ব নীতি ও চরম শোষণ ১৭৭০ সালের সেই দুর্ভিক্ষকে এক বিভীষিকায় পরিণত করেছিল, যেখানে বাংলার প্রায় ১/৩ মানুষ অনাহারে প্রাণ হারিয়েছিল। এই চরম সামাজিক ও অর্থনৈতিক সংকটের গর্ভ থেকেই জন্ম নিয়েছিল প্রতিরোধের প্রথম স্ফুলিঙ্গ, যাকে আমরা সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ হিসেবে জানি। যখন সাধারণ মানুষ দেখল যে আইন আর শাসন তাদের মুখে অন্ন তুলে দেওয়ার বদলে কেড়ে নিচ্ছে, তখনই সন্ন্যাসী ও ফকিররা ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। বঙ্কিমচন্দ্র ইতিহাসের এই বাস্তব বিদ্রোহকে এক অনন্য কল্পনার রঙে মিশিয়ে উপন্যাসে তৈরি করেছিলেন তার তাত্ত্বিক বিপ্লবী বাহিনী সন্তান দল। আনন্দমঠ নামক এক গোপন আশ্রমে বাস করা এই সন্তান দল কিন্তু নিছক কোনো ধর্মীয় গোষ্ঠী ছিল না। তারা ছিল এক সুসংগঠিত বিদ্রোহী শক্তি, যারা দেশমাতৃকার মুক্তির জন্য নিজেদের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য এমনকি জীবন উৎসর্গ করতেও প্রস্তুত ছিল। এখানে একটি অত্যন্ত রোমাঞ্চকর তথ্য আপনাদের জানিয়ে রাখি, যা সাধারণ ইতিহাসের বইয়ে খুব একটা পাওয়া যায় না। ব্রিটিশ সরকার এই উপন্যাসটিকে এতটাই ভয়ঙ্কর মনে করত যে তারা একে ভারতবাসীর জন্য এক বিপজ্জনক ইন্ধন হিসেবে চিহ্নিত করেছিল। এমনকি বঙ্কিমচন্দ্রকে পরবর্তী সংস্করণে অনেক জায়গায় ভাষার পরিবর্তন করতে হয়েছিল এবং ইংরেজ শব্দের বদলে অনেক ক্ষেত্রে যবন বা অন্য শব্দ ব্যবহার করতে হয়েছিল, যাতে সরাসরি রাজদ্রোহের দায়ে বইটি পুরোপুরি নিষিদ্ধ না হয়ে যায়। তা সত্ত্বেও আনন্দমঠের ভেতর থাকা সেই অমর মন্ত্র বন্দে মাতারম দাবানলের মতো সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। এই উপন্যাসের মাধ্যমে বঙ্কিমচন্দ্র প্রথম ভারতবর্ষকে কেবল একটি ভৌগোলিক মানচিত্র হিসেবে নয়, বরং এক জীবন্ত মা হিসেবে উপস্থাপন করেছিলেন, যা পরবর্তীকালে ভারতের আধ্যাত্মিক জাতীয়তাবাদের ভিত্তি নির্মাণ করে। সন্তান দলের সেই কঠোর শৃঙ্খলা আর আত্মত্যাগের আদর্শই প্রথম বিপ্লবীদের শিখিয়েছিল যে স্বাধীনতার লড়াই কোনো খেলা নয়, এটি এক কঠিন তপশ্চর্যা। আজ ১৫০ বছর পরেও যখন আমরা আনন্দমঠ পড়ি, তখন বুঝতে পারি কিভাবে একটি কলম তরবারির চেয়েও বেশি শক্তিশালী হয়ে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিতে পেরেছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? বঙ্কিমচন্দ্রের এই কালজয়ী উপন্যাস এবং এর পেছনের ইতিহাস কি আপনাদের অনুপ্রাণিত করেছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এই ধরনের ঐতিহাসিক ও তথ্যবহুল আলোচনা নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত থাকতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।